আসসালামু আলাইকুম। আমরা রাসায়নিক বিক্রিয়ার ২ নম্বর পার্টে চলে আসছি। তোমরা যারা ১ নম্বর পার্ট দেখোনি তারপরে এখানে দেখো, তাহলে জিনিসটা ভালো বুঝবা। আমরা এখন রেডক্স নিয়ে আলোচনা করব, বুঝছো? আচ্ছা দেখো, রেডক্স নাম কি বলো তো? রেডক্স। আচ্ছা এই যে এটাকে একটু সংক্ষেপে এইভাবে বলা হয় রেডক্স। রেডক্স আছে না? আচ্ছা এটা কিভাবে আসছে জানো? রে থেকে হচ্ছে রিডাকশন। নাম কি বলো তো? রিডাকশন। আচ্ছা এখান থেকে আমরা বলতে পারি হচ্ছে রিডাকশন। রিডাকশন রিডাকশন মানে কি জানো? রিডাকশন মানে হচ্ছে বিজারণ। কি বলতো? বিজারণ। আচ্ছা রিডাকশন মানে হচ্ছে বিজারণ। আর এই যে ডক্স আছে না, এটা কোথায় থেকে আসছে জানো? আচ্ছা মানে রেড এইটুকু অংশটুকু, বুঝছো? রেড আছে না, রেড থেকে এই যে রিডাকশন আছে না, এখান থেকে আসছে। আর বাকি যে ছিল হচ্ছে ও এক্স, এটাকে কি বলা হয় জানো? এটা আসছে হচ্ছে অক্সাইডেশন থেকে। কি বলতো? অক্সাইডেশন। ঠিক আছে, অক্সাইডেশন। এইটুকু আমরা বুঝতে পারলাম। অক্সাইডেশন এটা মানে কি? জারণ। ওকে, এই জিনিসটা বুঝতে পারছি। তার মানে রিডক্স মানে সম্মিলিতভাবে কি হইলো বলতো? জারণ বিজারণ হইলো না? তার মানে এই রিডক্স সম্মিলিত যখন আলোচনা করব, অবশ্যই আমরা কি আলোচনা করব? জারণ ও বিজারণ। বুঝতে পারছি? ঠিক আছে। আচ্ছা এখন আমরা একটু মোস্ট ইম্পর্টেন্ট টপিকে আসি। এখন জারণ বিজারণ জিনিসটা কি, কিভাবে কি কাজ করে, এই জিনিসটার জন্য আমরা সম্মিলিত কিছু প্রশ্ন দেখব, প্রশ্ন সাপেক্ষে সবকিছু ব্যাখ্যা করব। ঠিক আছে? আচ্ছা দেখো, এইটুকু বোঝার জন্য তোমাকে যদি কয়েকটা যদি উদাহরণ নেওয়া হয়, তোমাকে শুরুতে এই যে তোমার পরিচিত সোডিয়াম আছে না, সোডিয়াম, তোমার পরিচিত ক্লোরিন আছে, এগুলা নিয়ে তোমরা অনেক কাজ করে আসছো। এগুলা দিয়ে তোমাদের কাজ শুরু করি। দেখো সোডিয়াম এবং ক্লোরিন নিয়ে তোমাদের কাজটা শুরু করি। আচ্ছা সোডিয়াম আছে না, এখন দেখো এই যে Na, সোডিয়াম, সোডিয়ামে কতগুলো প্রোটিন আছে ভাইয়া? 11টা প্রোটিন আছে। ইলেকট্রন কয়টা আছে? ইলেকট্রন 11টা আছে। তার মানে সর্বশেষ কক্ষপথে একটা আছে, তাই না? তাহলে এ যদি স্থিতিশীল হতে চায়, তার মানে কি করবে? একটা ইলেকট্রনকে ত্যাগ করে দেবে। তাহলে সোডিয়াম ছিল, সোডিয়াম মাইনাস কি হবে? 1 ইলেকট্রন। এইভাবে মাইনাস চিহ্ন দিয়ে বোঝালো। আচ্ছা এখানে এইখান থেকে কি হয়ে যাবে? একটা ইলেকট্রন যখন বের হয়ে যাবে তখন এটা হয়ে যাবে সোডিয়াম প্লাস, কারণ এর প্রোটন সংখ্যা বেড়ে গেল। প্রোটন সংখ্যা বেড়ে যায় নাই তো, প্রোটন সংখ্যা ঠিক আছে, কিন্তু ইলেকট্রন সংখ্যা কমে যাওয়ার কারণে ধনাত্মক আয়ন বেড়ে গেল। এই যে এখান থেকে এটা বেড়ে গেছে না? আচ্ছা যখন কোনো কারো ধনাত্মক চার্জ বাড়ে, কি বলতো? ধনাত্মক চার্জ মানে পজিটিভ আয়নের বৃদ্ধি পাওয়া। পজিটিভ আয়নের বৃদ্ধি পাওয়া মানে তাকে কি বলা হয়? জারণ। তাকে কি বলা হয়? জারণ। আচ্ছা এটাকে তাহলে আমরা কি বলতে পারি ভাইয়া? এটাকে আমরা বলতে পারি হচ্ছে জারণ। জারণ বা আরো অন্যভাবে বলতে পারি জারিত হওয়া। কি বলতো? জারিত হওয়া। এই জারণ হইলে মানে কি হয়েছে? এ জারিত হয়েছে না? এ জারিত হয়েছে। ঠিক আছে, এইটুকু আমরা বুঝলাম। ওকে, আরেকটা মজার বিষয়, এই যে জারণ বা জারিত হয়েছে, তার আবার নাম বিজারক। নাম কি বলতো? সেটা কেন হয় একটু পর বলতেছি। দেখো এটার আরেকটা নাম কি? বিজারক। তোমরা ওই যে বইয়ের সাদা অংশ আছে না, যেখানে এগুলো আলোচনা করা হয়েছে, ওই সাদা অংশে এই বিক্রিয়াটা লিখে পাশাপাশি এই দুইটা নাম লিখতে পারবে না? যদি লেখো তাহলে কি হবে? তুমি রিভিশন দেওয়ার সময় খুব অল্প সময় এটা দেখলে তুমি বুঝতে পারবে। এখন দেখো ক্লোরিন সাহেব, আমাদের যে ভদ্রলোক ক্লোরিনটা ছিল, এই ক্লোরিন যে ছিল, দেখো ক্লোরিনের সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে? 7টা আছে। 7টা যদি থেকে থাকে তাহলে এর একটা ইলেকট্রন দরকার না? এই যদি একটা ইলেকট্রন গ্রহণ করলে কিসে পরিণত হবে দেখো তো? একটা ইলেকট্রন যখন গ্রহণ করছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করলে একটা বেড়ে গেল না? তাহলে ক্লোরিন 17টা ছিল, হয়ে গেল 18, তার মানে একটা বেড়ে গেল, তখন হবে Cl মাইনাস। বুঝতে পারছি ভাই? আচ্ছা Cl মাইনাস যখন হইলো, তখন এটা যখন দেখো এর পজিটিভ চার্জ বাড়ছে না কমছে? পজিটিভ চার্জ বাড়ে নাই, বরং শূন্য ছিল। এই যে স্বাভাবিক অবস্থায় যখন কোনো মৌল থাকে না, কোনো মৌল বা যৌগ বা যেটাই থাকুক, তখন এর জারণ মান কত হয়ে থাকে? শূন্য। এখানে গিয়ে +1 হয়েছে, এর ছিল শূন্য, সেখান থেকে হয়েছে কত? -1। তার মানে কি হয়েছে? এটা কি বাড়ছে না কমছে? যদি কারো পজিটিভ চার্জ বৃদ্ধি পায় তখন তাকে বলা হয় জারণ। জারণ মানে পজিটিভ চার্জের বাড়ন। জারণ মানে ধনাত্মক চার্জের বাড়ন, বৃদ্ধি পাওয়া। ঠিক আছে। আর এই যে ক্লোরিনটা আছে, এর সাথে একটা যখন বৃদ্ধি পাইলো, একটা ইলেকট্রন যখন বাড়লো, তখন কি হয়ে গেল? ক্লোরিন মাইনাস হয়ে গেল। তো ক্লোরিন যখন মাইনাস হয়ে গেল, তখন এটাকে কি বলা হবে? এটাকে বলা হবে বিজারণ। আচ্ছা যে বিজারণ হইল, বিজারণ হওয়া বা আমরা অন্যভাবে বলতে পারি বিজারিত হওয়া। কি বলতো? এ কি হইলো? বিজারিত হওয়া। ওকে, এটুকু বুঝতে পারছি না? আচ্ছা আর আরেকটা বিষয় হচ্ছে, একে কি বলা হবে জানো? এর আরেকটা নাম যদি আমরা বলি, এর নাম হচ্ছে জারক। নাম কি বলতো? এখন মজার বিষয় হচ্ছে এগুলার নাম কেন হইলো? এতটুকু সব ঠিকঠাক ছিল, এই আবার জারক বিজারক এগুলা দিয়েই তো আমার ঝামেলা করে ফেলছে, তাই না? এই জিনিসগুলোই দেখা যায় তোমাকে একটা বিভ্রান্তিতে ফেলে দেয়। তো বিভ্রান্তিতে কেন ফেলে দেয়? এখন বিষয়টা হয়েছে কি, এর নিজের জারণ হয়েছে না, এর নিজের জারণ হয়েছে, ঠিক আছে, এর জারণ হওয়ার মাধ্যমে অন্য কাউকে বিজারিত করছে কিনা?
এ নিজে জারিত হয়েছে কিন্তু অন্য কাউকে না কাউকে বিজারিত করছে, এই জন্য অন্য কাউকে যেহেতু বিজারিত করছে এই জন্য এর নাম হয়ে গেছে বিজারক। আচ্ছা, এর নিজের কি হয়েছে? বিজারণ হয়েছে, কিন্তু এই বিজারণ হওয়ার মাধ্যমে সোডিয়ামকে সে জারিত করছে না, এই জন্য একে বলা হয় জারক। বুঝতে পারছি? এবার ক্লিয়ার থাকবে না? ঠিক আছে, এটা আমরা দেখলাম। পাশাপাশি যদি আরো কিছু উদাহরণ বলা হয়, যেমন ধরো মন করো কপার বললাম, দেখো কপার, কপার স্বাভাবিক অবস্থায় ছিল 0, কপার কি করলো? এখান থেকে মনে করো 2টা ইলেকট্রন মাইনাস করে দিল, ইলেকট্রন মাইনাস। ঠিক আছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় দেখবা, আমি এখানে আগে মাইনাস করতেছি না, তোমাদের বইগুলোতে আগে মাইনাস না করে ওই পাশে গিয়ে যোগ করে দেয়। দেখো সেটা একটু বোঝাচ্ছি, ওই পাশে যোগ করে দাও, হিসাব সেমই হইলো না, কিন্তু বরং এইভাবে করা তোমার জন্য সহজ, তুমি সহজে বুঝতে পারো, বুঝছো? তুমি চাইলে এইভাবে লিখতে পারো, এটা তোমার জন্য হেল্পফুল হবে। আচ্ছা, এখানে ছিল কি 2টা ইলেকট্রন, সে কি করলো? বিয়োগ করে দিল। বিয়োগ করে দিলে কি হয়ে যাবে? কপার 2+ পয়েন্ট হবে। এটাকে অন্য কিভাবে লিখতে পারি? দেখো এখানে ছিল কপার, তারপর তীর চিহ্ন দিলাম, এখানে লিখলাম হচ্ছে কপার 2+, এখানে মাইনাস ছিল না, এ পাশে কি হলো? +2 ইলেকট্রন। বুঝতে পারছো? এটা কেন করা হয়? সমতা, মানে ইলেকট্রন, এখন দেখো সবার ইলেকট্রন সেম সেম আছে, এখানে আছে 29টা ইলেকট্রন, এখানে 2টা কম আর এখানে 2টা অতিরিক্ত, এখন 29টা ইলেকট্রন আছে না, এটা সমান করার জন্য এই পাশে লেখা হয়, কারণ এটাও যা এটাও তাই। এটা বরং তোমার জন্য লেখা সহজ না? সুন্দরভাবে মাইনাস হইলে তুমি বুঝতে পারতেছো। এখন বলো, এই ধনাত্মক চার্জ বৃদ্ধি পাইছে কিনা? বৃদ্ধি যেহেতু পাইছে, তার মানে এখানে কি হয়েছে? জারণ ঘটছে না? তাহলে এটা অবশ্যই জারণ ঘটছে বা জারিত হয়েছে, এর নাম কি? বিজারক। বুঝতে পারছি? আচ্ছা, এটা হইলো, তারপর আরো নিচে তো দেখতে পাচ্ছি, তাই না? এখন আমরা এফি, আয়রন নিয়ে কিছু কাজ করে দেখো। আয়রন, এফি যে ছিল, আয়রন থেকে মনে করো হয়েছে হচ্ছে, আচ্ছা আয়রন থেকে কি করছে? 2টা ইলেকট্রন বিয়োগ করে দিছি। কয়টা বলো তো? 2টা ইলেকট্রন বিয়োগ করে দিলাম, বিয়োগ করে কি পাইলাম জানো? Fe2+। এফে কি পাইছে? 2+। 2টা ইলেকট্রন বিয়োগ করে দেয়, তাহলে 2টা ইলেকট্রন বিয়োগ করে দিয়ে আমি কি পাইলাম বলো তো? Fe2+। তার মানে এটা কি হয়েছে? জারণ হয়েছে না? আচ্ছা, আবার আয়রনে তোমরা জানো আয়রনের 2টা যোজনে হয়, একটা হয় হচ্ছে 2টা যোজনে বা 2টা জারণ মান হয়, একটা হচ্ছে 2+, আরেকটা হয় 3+। তাহলে আরেকবার যদি আমি করতাম, তাহলে আয়রন থেকে 3টা ইলেকট্রনও বাদ দেওয়া যায়, তাহলে মাইনাস কি করলাম? 3 ইলেকট্রন। তাহলে এখন কি হয়ে যাবে? Fe3+, তাই না? এখন তুমি বলো তো 2টাই কি হয়েছে? 2টাই জারিত হয়েছে না? এটাও জারিত হয়েছে, এটাও জারিত, এখানে 0 তো ছিল, 2 হয়েছে, এটা 0 ছিল, 3 হয়েছে। ঠিক আছে, এতটুকু যদি তুমি বুঝতে পারো, তারপর যদি তোমাকে আরেকটা লাইন দেই, দেখো পরের লাইনটা যদি একটু তোমাকে এভাবে বলতাম, যে ছিল হচ্ছে Fe3+, সেখান থেকে একটা ইলেকট্রন যোগ হয়েছে, যোগ হয়ে গেছে হচ্ছে Fe2+। কি হলো দেখো তো? এটাও পজিটিভ চার্জ আছে, এটাও পজিটিভ চার্জ, এখানে আছে কত? 3টা পজিটিভ, এখানে হয়ে গেছে কয়টা? পজিটিভ চার্জ বাড়ছে না কমছে? তুমি সব সময় জারণ কারো বেশি হিসাব করা হয়, পজিটিভ চার্জ না? তুমি জানো এমনটা ভেবো না যে 0 থেকে সবসময় পজিটিভ হয়, তা না, পজিটিভ থেকেও পজিটিভ হতে পারে। এখানে ছিল 3 পজিটিভ, এটা হয়েছে 2 পজিটিভ, তার মানে কত হইলো? একটা কমছে না? তখন এটাকে জারণ বলতে পারবা? এটার নাম কি হয়ে গেল? বিজারণ। অথচ এই নিচের 2টাই কি ছিল ভাইয়া? নিচের 2টাই ছিল জারণ। আচ্ছা, শুধু কি তাই? এইটুকু বুঝছো না? এইটুকু বোঝার পর দেখো আরো একটা কাজ আছে, এটাও আমরা একটু ক্লিয়ার করে নিই, তাহলে তোমাদের সবকিছু সুন্দর হবে। দেখো, এই যে আমাদের ক্লোরিন সাহেব দেখলাম না, এখানে নেগেটিভ হয়েছিল না? এখন যদি কখনো যদি দেখো ক্লোরিন সাহেব এরকম ক্লোরিন মাইনাস আছে, এ আবার একটা ইলেকট্রন এখান থেকে আবার বিয়োগ করছে। ক্লোরিন মাইনাস থাকা মানে কি বলতো? মাইনাস থাকা মানে এই অতিরিক্ত একটা ইলেকট্রন গ্রহণ করছিল, এ আবার কি করছে? এখান থেকে একটা ইলেকট্রন বিয়োগ করে দিছে। বিয়োগ করে দেওয়ার ফলে এখানে যে বিষয়টা আছে, সে এখন কি হয়ে যাবে? এখন তার ইলেকট্রন সমান সমান না, ইলেকট্রন প্রোটন, তখন 0 হয়ে যাবে কিনা? 0 যখন হয়ে গেলে, এখন তুমি বলো তো, আগে ছিল মাইনাস, হয়ে গেছে 0, কেউ পজিটিভ আছে, কেউ পজিটিভ নেই, বা কেউ পজিটিভ হয় নাই, এটা কি হয়েছে বলো তো? এটাও জারণ হয়েছে। কেন? পজিটিভ চার্জের বৃদ্ধি পাইছে কিনা? -1 থেকে 0 হয়েছে, তার মানে অন্তত 1 বাড়তে হয়েছে না? এই 1 যে বৃদ্ধি পাইছে, এই জন্য এর নাম কি বলতো? এর নাম জারণ। আর এর নিজেকে কি বলা হবে এখন? বিজারক। বুঝতে পারছি ভাইয়া? ঠিক আছে, এই জিনিসটা যদি বুঝে থাকি, তাহলে আমাদের 4 নম্বর প্রশ্নটা শেষ। তারপর তোমাকে একটু জারণ বিজারণ সম্পর্কে আরো ডিটেল জানতে হবে। দেখো, তোমাকে যদি তার মানে এখন তোমাকে যদি একটু সংজ্ঞা বলতে বলা হয়, তোমাকে যদি বলা হয় জারণ কাকে বলে বলো তো, তাহলে তুমি কি বলবা? কোনো পরমাণু যদি তার সর্বশেষ কক্ষপথ থেকে এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে ধনাত্মক আয়নে পরিণত হয়, তখন তাকে বলা হয় জারণ বা বিজারক। বুঝতে পারছি? আবার যদি বলতে পারি কোনো পরমাণু বা কোনো আয়ন তার সর্বশেষ কক্ষপথে এক বা একাধিক ইলেকট্রন যোগ করার মাধ্যমে যদি ঋণাত্মক আয়নে বা ঋণাত্মক আধানে পরিণত হয়, তখন তাকে কি বলা হয়? বিজারণ, বা ওই মৌলটিকে বলা হয় বিজারক।
এভাবে বলতে পারবো না? ঠিক আছে, তাহলে আমরা জারণ বিজারণ কাকে বলা হয় বলতে পারবো না? নিজের মতো করে বানাবা, তুমি ব্যাখ্যা বুঝছো না, এখন নিজে বানাই নেবা। ওকে, এটুকু আমরা বুঝতে পারছি। তারপরে যে আমরা কাজ করতে পারি সেটা হচ্ছে 5 নম্বর একটা প্রশ্ন দেখি। দেখো এখানে তোমাকে বেশ কয়েকটা একটু দেখো তো, তুমি 5 নম্বর যদি তোমাকে প্রশ্ন বলতে বলা হতো তাহলে কি কি বলতা? এখানে বেশ কয়েকটা মৌলের আমরা একটু জার্মান সম্পর্কে ধারণা নেব। আচ্ছা, এখানে হচ্ছে অ্যামোনিয়া। দেখো এই যে তোমাকে যদি বলা হয় অ্যামোনিয়া, NH3 আছে না, এখানে যদি তোমাকে বলা হয় এর জারণ মান কোনটার মান কত। আচ্ছা, তোমাকে একটু আগে বললাম না, কোনো যৌগ যখন তৈরি হয় যৌগের সর্বমোট জারণ মান হয় 0। সর্বমোট কত? 0। সর্বমোট যদি 0 হয়, তুমি কি এটা জানো হাইড্রোজেনের জারণ মান +1? সাধারণত, সব সময় না, সাধারণত হাইড্রোজেনের জারণ মান কত হয়ে থাকে? +1। 1 নম্বর গ্রুপে আছে না এটা, এর +1। এর যদি +1 হতে চায় তাহলে নাইট্রোজেনের কত হইতে হবে বলো তো? এর হচ্ছে +1, কিন্তু আছে কয়টা? 3টা। তাহলে 0 হতে গেলে কয়টা হয়? নাইট্রোজেনে কি হতে হবে? -3 হতে হবে না? তাহলে এই যৌগটিতে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, তাই না? আছে কয়টা? 3টা, এই জন্য 3। নাইট্রোজেনের জারণ মান হচ্ছে -3, আছে হচ্ছে একটা। ইকুয়াল হয়েছে না? তাহলে এই 3 0 হয়েছে কিনা? আচ্ছা, আরো যদি দু একটা বলা হয়, আর একটু দু একটা মৌলের নাম, যৌগের নাম বলো দেখি। যৌগের নাম যদি তোমাকে বলা হয়তো, আচ্ছা একটা যৌগ দেখো, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। আচ্ছা, এই যে যৌগটা আছে না, এখানে একটু ভদ্রলোকে একটু ঝামেলা আছে। দেখো এখানে কি হয়েছে, এই যে অ্যালুমিনিয়াম আছে না, অ্যালুমিনিয়ামের জারণ মান আবার হচ্ছে +3। কত বলো তো? +3। আচ্ছা, তাহলে অ্যালুমিনিয়ামের জারণ মান কত পাচ্ছি? +3। লিথিয়ামের জারণ মান হচ্ছে +1। কত বলো তো? +1। তাহলে লিথিয়াম 1 নম্বর গ্রুপে ছিল না? এখানে দেখো হাইড্রোজেনের জারণ মান কত ছিল? +1। কিন্তু এখানে কি আবার হাইড্রোজেন জারণ মান কি প্লাস হওয়া সম্ভব? অ্যালুমিনিয়ামের হচ্ছে +3, লিথিয়ামের হচ্ছে +1, দুটো মিলে কত হয়েছে? +4। তাহলে এটা ইকুয়াল কত হইতে হবে? ইজ ইকুয়াল 0 হইতে হবে না? ইজ ইকুয়াল যদি আমার 0 বানাইতে হয় তার মানে এটা হলো +1, এটা হলো +3, তাহলে এটাই কত হইতে হবে? -4 হতে হবে। হাইড্রোজেন আছে কয়টা? 4টা আছে না? কারণ এই জায়গায় হাইড্রোজেনের জারণ মান হচ্ছে -1। বুঝতে পারছো? তোমরা সব জায়গায় দেখবে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, কিন্তু বিশেষ বিশেষ কিছু যৌগ দেখবে তার ভিতরে এটা একটা, এটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। এখানে কি দেখবে? হাইড্রোজেনের জারণ মান কত? -1। ঠিক আছে, এটুকু একটু মাথায় রাখতে পারবে না? ঠিক আছে, এটুকু তোমরা একটু মাথায় রেখো। তাহলে এটা আমরা বুঝতে পারছি। তারপর তোমাদের কিছু অক্সিজেনের বেশ কয়েকটা অক্সিজেনের জারণ মান তোমাদেরকে দেখাবো। দেখো অক্সিজেনের জারণ মান যদি তোমাদের বলা হয় সেই জিনিসটা যদি দেখা হয়, দেখো অক্সিজেনের জারণ মান বেশ কয়েকটা হইতে পারে, বুঝছো? তার ভিতর তোমাকে যদি বলা হয় শুরুতে একটা যদি আমি নেই, দেখো ক্যালসিয়াম অক্সাইড। কি বলতো নিলাম? ক্যালসিয়াম অক্সাইড। আবার তোমাকে নিলাম হচ্ছে পটাশিয়াম অক্সাইড, K2O। আচ্ছা, এই জায়গায় দেখো তো, এই জায়গায় দেখো তো টোটাল জারণ মান 0 হবে না? টোটাল মান যদি 0 হতে চায়, অক্সিজেনের জারণ মান নরমালি কত হয়ে থাকে জানো? -2। অক্সিজেনের জারণ মান নরমালি কত? -2। তার মানে এর যদি হয় -2, তাহলে এর কত হবে? +2। তাহলে এখানে ক্যালসিয়ামের +2, অক্সিজেনের -2। এখানে অক্সিজেনের কত? -2। আর জারণ মান -2 মানে এর যোজনে কত? 2। দেখো এই পাশে 2 চলে আসছে। আর এখানে কত ছিল? পটাশিয়ামের জারণ মান হচ্ছে 1 নম্বর গ্রুপে না? এটা জারণ মান হচ্ছে +1 এবং যোজনী হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে +1, কিন্তু আছে কয়টা? 2টা। তাহলে +1 ইন্টু কত? 2। বুঝতে পারছি? আচ্ছা, তার মানে এই জায়গায় যদি তোমাকে বলা হতো পটাশিয়ামের জারণ মান কত? +1, অক্সিজেনের জারণ মান কত? -2, ইজ ইকুয়াল 0 হয়েছে না? ঠিক আছে, এখন আরো কিছু যৌগ দেখবো। দেখো এখন তোমাকে পটাশিয়াম এরকম দেখলাম না, এখন যদি তোমাকে এরকম একটা থাকে, দেখো KO, এটাকে বলা হয় পটাশিয়াম পারঅক্সাইড। অথবা তুমি যদি এরকম দেখো H2O2। এখন দেখো আমরা একটু আগে দেখলাম না, যেটা তার যোজনে সেই রকমই তার জারণ মান হয়ে থাকে, কিন্তু যোজনের ক্ষেত্রে কোনো চার্জ নেই, কিন্তু জারণ মানের ক্ষেত্রে চার্জ আছে। এখন দেখো তো পটাশিয়ামের জারণ মান কত বলো তো? +1। এখানে এর মান তাহলে কত হতে গেলে 0 হবে? আচ্ছা, এর মান নরমালি আমরা দেখি অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কিন্তু এই জায়গায় -2 হলে কি ইজ ইকুয়াল 0 হইতো? এখানে পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ মান যদি আমি 2 হইতো তাহলে এর ফলাফল কত আসতো? -1 হয়ে যাইতো না? কিন্তু এই জায়গায় দেখো অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। তাহলে এই যৌগ যেটা আছে, এই যৌগের ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? এটাকে যদি আমরা বলি পটাশিয়াম পারঅক্সাইড, এর নাম কি বলতো? এই জায়গায় পটাশিয়ামের জারণ মান হচ্ছে +1, অক্সিজেনের জারণ মান হচ্ছে -1। তাহলে যেসব জায়গায় অক্সিজেনের জারণ মান -1 হয় তখন তাকে বলা হয় পারঅক্সাইড। এটা একটু দেখে দেখো, হাইড্রোজেনের জারণ মান কত? +1। হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, আছে কয়টা? 2টা। তাহলে ইন্টু 2 দিলে আমি পাই +2। অক্সিজেনের জারণ মান এখানে কত হওয়া উচিত? তাহলে 0 হবে। অক্সিজেন জারণ মান -1 ইন্টু যদি 2 দিতাম, ফলাফল কত পাইতাম? -2। এটাও +2, এটা -2, ইজ ইকুয়াল 0 হইল না? তাহলে এই জায়গায় অক্সিজেনের জারণ মান কত বলো তো? -1। যদি কখনো দেখো অক্সিজেন সাহেবের এই যে
অক্সিজেনের জারণ মান যদি দেখো -1, তখন তাকে বলা হয় পার অক্সাইড। কি বলো তো? অনেক সময় এটা পড়ো না, পার অক্সাইড। আচ্ছা, তার মানে যখন দেখবা অক্সিজেনের জারণ মান হচ্ছে -1, তখন তাকে বলা হবে পার অক্সাইড। বুঝতে পারছি? ঠিক আছে, এইটুকু আমরা মাথায় রাখবো। এটার পর তোমরা এখন দেখবো সুপার অক্সাইড। এখন সুপার অক্সাইড যদি দেখতে চাই, তাহলে যে জিনিসটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে, দেখো, KO2। এই যে মজার বিষয়, এটা তোমাদের পরীক্ষায় আসবে, বুঝছো? দেখো, এটাই তোমাদের পরীক্ষায় চলে আসবে। এতটুকু কি আমরা বুঝতে পারছি? আচ্ছা দেখো, এটা তোমাদের সুন্দর করে পরীক্ষায় দিয়ে দেবে। KO2 যদি হয় তাহলে ফলাফল কত আসবে? 0 আসবে না? এখন তুমি জানোই পটাশিয়ামের জারণ মান কত? +1। পটাশিয়ামের জারণ মান +1, আর এই জায়গায় দেখো পটাশিয়ামের যোজনে কত ব্যবহৃত হয়েছে? 2। কিন্তু পটাশিয়ামের যোজনে কি 2 হয়? পটাশিয়ামের যোজনে 1 হয়। তাহলে এই অক্সিজেনের জারণ মান কত হতে গেলে ফলাফল 0 আসবে? +1 মিলাইতে হবে, তার মানে তোমাকে ওখানে -1 মিলাইতে হবে। তাহলে -1 মিলাইতে দুইটা অক্সিজেন মিলে কত হবে? -1। তার মানে একটা অক্সিজেনকে কত হতে হবে? -1/2 হতে হবে না, বলো? -1/2 × 2 মিলেই তো হয়ে যাবে হচ্ছে -1। বুঝতে পারছি? তাহলে এই জায়গায় পটাশিয়ামের জারণ মান কত ভাইয়া? +1। আর অক্সিজেনের জারণ মান কত? -1/2। বুঝতে পারছো? এইরকম তারপর পটাশিয়াম অক্সাইড আর কি হতে পারে? আর পাশাপাশি মনে করো আরো একটা হইতে পারে, সেটা হচ্ছে সোডিয়াম অক্সাইড। এরকম যদি দিতাম সোডিয়াম সুপার অক্সাইড, NaO2। এই জায়গায় কি হইল? সোডিয়ামের জারণ মান হচ্ছে +1, আর অক্সিজেনের জারণ মান হচ্ছে -1/2। বুঝতে পারছি? এই যে যদি কখনো দেখো যে অক্সিজেনের জারণ মান হয়ে গেছে -1/2, তখন তার নাম হয়ে যায় সুপার অক্সাইড। নাম কি বলো তো? সুপার অক্সাইড। বুঝতে পারছো? এটাই তোমার পরীক্ষায় এমসিকিউতে দিয়ে দিবে, বুঝছো? বলবে যে এই জায়গায় অক্সিজেনের জারণ মান কত ব্যাখ্যা করো। তুমি তো জানো যে অক্সিজেনের জারণ মান সবসময় -2 হয়ে থাকে, কিন্তু এই জায়গায় সেটা মিলবে না, বুঝছো? এই বিষয়গুলো পারবো না ইনশাল্লাহ? ঠিক আছে, এই জিনিসটা আমরা পারবো। এতটুকু যদি আমরা পেরে থাকি, তারপর আমাদের একটা বিশেষ একটা গ নাম্বার প্রশ্নে, বারবার গ নাম্বার প্রশ্নে একটা তোমাকে বিশেষ একটা জিনিস দেওয়া থাকবে। সেটা কি দেওয়া থাকবে জানো? তোমাকে সুন্দর করে কোনো মৌলের জারণ মান বের করতে বলবে। মৌল তো না, সরি, যৌগের ক্ষেত্রে কোনো যৌগের জারণ মান বের করতে বলবে। কোনো যৌগ বলতে দেখো, আমরা বেশ কিছুগুলো জানলাম না, কিছু কিছু আমরা জানতে পারছি অলরেডি। তাহলে এই জায়গায় তোমাকে কিছু কিছু জানতে বলবে। যেমন তোমাকে থাকতে পারে হচ্ছে সালফিউরিক অ্যাসিড। কি বলতো? H2SO4। তুমি পড়ছো না এর আগে যে সালফারের যোজন কত হতে পারে? 2, 4, 6 হতে পারে। সালফারের যোজন হতে পারে 2, 4, 6। তাহলে সালফারের জারণ মানও কিন্তু হতে পারে +2 হতে পারে, +4 হতে পারে, +6 হতে পারে। কিন্তু এখন মজার বিষয়, এই জায়গায় কত ব্যবহৃত হয়েছে হুট করে তো তুমি বলতে পারবে না। তাহলে তোমাকে যে কাজ করতে হবে, এখানে কিসের তোমার জারণ মান চাবে জানো? সালফারের। তাহলে সালফার যদি চাই, তুমি অলরেডি জেনে গেছো যে হাইড্রোজেন সব জায়গায় বিশেষ করে +1 ব্যবহৃত হয়, সব জায়গায়। ওই ব্যতিক্রম, যে একটা ব্যতিক্রম, অক্সিজেনের সব জায়গায় কত ব্যবহৃত হয়? -2। তাহলে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, কিন্তু বিশেষ বিশেষ জায়গায় ব্যতিক্রম হইতে পারে। তাই যদি হয়ে থাকে, তাহলে তুমি এই দুটার মান জানো না। এখন তুমি ধরে নিবা যে সালফারের জারণ মান মন করে x। তাহলে ধরি সালফার জারণ মান সমান কত? সালফার জারণ মান সমান x। তাই যদি হইতো, তাহলে এর ফলাফল কত হবে? 0 হবে না? তাহলে এটা তিনটা যোগ করে কত হবে? 0 হবে। তাহলে হাইড্রোজেনের জারণ মান কত দেখো তো? তাহলে আমি যদি বের করি H2SO4 ইকুয়াল কত? 0। বা আমি বলতে পারি এখানে কত? +1। কয়টা আছে? 2টা আছে। প্লাস সালফার কত? x। প্লাস অক্সিজেন কত? -2 আছে কয়টা? 4টা আছে। ইকুয়াল কত হবে? 0। এখন তুমি x এর মান বের করে দেখো। এখানে হয়েছে +2, এখানে হচ্ছে +x, এখানে হচ্ছে 4 × 2 = -8 ইকুয়াল কত? 0। তাই যদি হয়ে থাকে, তাহলে এখানে তুমি কত পাচ্ছ? x -6 পাচ্ছ না? ইকুয়াল 0। তাহলে x এর মান তুমি যদি বের করো, x ইকুয়াল পাবা +6। এই যে সুন্দর কি জিনিসটা পেয়েছি। এইভাবে বের করতে পারবে না? মজার বিষয়, তোমাদের বোর্ডে দেখো, মাথায় রাখো, বোর্ডে গ নাম্বার প্রশ্নে এই প্রশ্নটা বারবার এসে থাকে। অনেক সহজ প্রশ্ন না? বের করতে পারবে না? ঠিক আছে, যেহেতু বোর্ডে বারবার গ নাম্বার প্রশ্ন আসে, তাহলে জিনিসটা একটু গুরুত্বপূর্ণ না? ভালো গুরুত্বপূর্ণ, বুঝছো? তো এইরকম বিষয়টার জন্য তোমাকে কিছু কিছু একটু যদি জেনে রাখো, তাহলে তোমার কাজ হয়ে যাবে। দেখো, কিছু কিছু বলতে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, তারপর সোডিয়ামের কত, পটাশিয়ামের কত, এরকম কিছু কিছু মৌল আছে যাদের জারণ মান তুমি যদি জানতে পারো, বাকিগুলো বের করতে পারবে। এরকম যদি কয়েকটা তোমাকে বলতে বলা হয়, কি কি বলবা দেখো তো? কপার, তাই না? কপারের জারণ মান নর্মালি কত হয়ে থাকে জানো? +2। বা এগুলো তোমাকে বলে দেওয়া থাকতে পারে। তারপর কি বলতো? কপারের +1, +2 দুটাই হতে পারে, বুঝছো? ধরে নাও যে +2। তারপর কত? অক্সিজেন কত? -2। তারপর কি আছে? হাইড্রোজেনের সচরাচর হয়ে থাকে +1। তারপর কি বলতে পারি? এই যে পটাশিয়াম 1 নম্বর গ্রুপ না, এরা কত? +1।
তারপর +1, সোডিয়াম 1 নম্বর গ্রুপে, এটাও +1। iodine -1, আচ্ছা, আয়োডিন হচ্ছে 17 নম্বর গ্রুপ, এর কত -1। এই কয়টা না? এটা যদি আমাদের হয়, দেখো এখান থেকে তোমাকে বেশ কয়েকটা যৌগ বের করতে বলবে। এরকম বেশ কয়েকটা যৌগের একটু শর্টকাট আমরা একটু বের করে দেখি, বলো তো এরকম কয়েকটা যৌগের নাম যদি আমাকে বলতে বলা হয়, তুমি 6 নম্বর প্রশ্ন একটু বলো দেখি। CuSO4, আচ্ছা, আমরা বলতেছি কি বললাম? CuSO4, কপার সালফেট। এখন দেখো কপার সালফেট যদি তোমাকে বলতে বলা হয়, তুমি একটু মুখে মুখে জাস্ট বের করে আমাকে দেখাও দেখি, অতগুলো আমরা সময় নিব না। তাহলে দেখো এখানে দেখতেছে যার মান কত বলে দেওয়া আছে, এটা +2, আর অক্সিজেন না, অক্সিজেনে কত 2 আছে, কয়টা আছে? হচ্ছে 4টা। তার মানে এটা -8 হয়ে গেল না? তাহলে -8 আর এখানে কত +2, আর সাথে এর এমন কি সংখ্যা নিলে ফলাফল 0 আসবে? এটা হচ্ছে মানে এর সাথে যদি +6 হইতো তাহলে ফলাফল 0 হইতো না? দেখো +2 আর এখানে হচ্ছে +6 -8 ইকুয়াল কত 0 না? তাহলে এই সালফারের মান কত হওয়া উচিত? +6। তাহলে এই জায়গায় সালফারের যার মান কত? সালফার ইকুয়াল +6। তুমি এমসিকিউ তে সাথে সাথে বের করতে পারবে না? আর একটা যৌগের নাম বলো দেখি। আরেকটা যৌগের নাম যদি তোমাকে বলতে বলা হয়তো, তুমি বলতে হচ্ছে সালফিউরিক অ্যাসিডটা বের করছি। তারপরে যদি বলতাম দেখো পটাশিয়াম ডাইক্রোমেট, তোমাকে একটু বলে দেখো পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, এখানে দেখো পটাশিয়ামেরটা জান না, এটা কত +2 হয়ে গেল, আর অক্সিজেনের কত -7 × 14, তাই না? তাহলে এর মান কত হতে হবে ফলাফল 0 আসবে বলো তো? তাহলে হতে গেলে এখানে 14 আর এখানে কত 2 এ কত হয়ে যাচ্ছে 12। এখন দেখো এই ক্রোমিয়াম আছে কয়টা? ক্রোমিয়াম 2টা আছে না? আগের বার সালফার একটা ছিল বলে x ধরছিলাম, এটা কি x ধরবো, এটা 2x ধরবো। তাহলে প্লাস কত 2x ইজিক্যাল কত হচ্ছে? তাহলে 2x এর মান কত দেখো তো? 2x আর এখানে মাইনাস হচ্ছে 2 বিয়োগ করলে মানে এখানে যোগ করলে দেখা যাবে -12 ইজিক্যাল কত 0। তারপর x এর মান কত আসবে ভাইয়া? ওই পাশে 12 হয়ে গেল, 12 কে 2 দ্বারা ভাগ করে দাও, তাহলে ইজিক্যাল কত পেলাম? +6। এই যে পারছি। তাহলে এই জায়গায় ক্রোমিয়ামের জারণ মান কত? +6। এটা आंसर লিখতে পারবে না? এবং এটাই তোমার গ নাম্বার প্রশ্নে দেওয়া থাকবে, তো সুন্দর করে দেওয়া থাকে, পারবে না? ইনশাআল্লাহ পারবে। আর 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 দুই একটা মৌলের নাম, যৌগের নাম বলো দেখি। আচ্ছা, আরেকটা যদি বলতাম দেখো সোডিয়াম Na2S2O3, দেখা যায় নড়ে গেছিল? আচ্ছা, এবার ঠিক আছে, একটু তাহলে পজ করো দেখো। তাহলে দেখো এটা যদি গ নাম্বার প্রশ্ন আসে লিখতে পারবে না? এইভাবে পারবো তো না? এখানে নতুন তোমাকে একটা লিখছি দেখো, সোডিয়াম থায়োসালফেট। আচ্ছা, এটা যদি লেখা হয় এখানে তোমাকে বলা হবে সালফারের জারণ মান কত, বের করতে পারবে না? তাহলে দেখো সোডিয়াম কত হবে, 2টা মিল হবে +2, এখানে কত হবে 3টা আছে না? তাহলে 3টা মিলে কত হবে দেখো তো? -6, তাই কি না? -6 ফলাফল 0 আসতে হবে না? তাহলে এর মান কত হতে হবে? এটা 2x ধরবো কিনা? 2x যদি ধরি তাহলে ফলাফল কত আসতেছে? এখানে দেখো 2x -4, এটা একটা -4 হয়ে গেল না? দুটো যোগ করে দেয় ইজিক্যাল। আচ্ছা, ইজিক্যাল 0, তার মানে x এর মান কত পাচ্ছ? ইজিক্যাল পাচ্ছ +2। বুঝতে পারছি? আচ্ছা, এতটুকু যদি বুঝতে পারি, তার মানে এই যে সোডিয়াম থায়োসালফেট, এখানে সালফারের জারণ মান কত? +2। বুঝতে পারছি না? ঠিক আছে, এতটুকু যদি বুঝতে পারি তাহলে মোটামুটি আমাদের রিডক্সের কাজ শেষ। তবে রিডক্সের অন্যতম একটা কাজ আছে, তোমাকে হুট করে একটা বিক্রিয়া দিয়ে বলবে জারণ বিজারণ ব্যাখ্যা করো, বুঝছো? তুমি একটু এই 4 নম্বর প্রশ্নে যাও দেখি। 4 নম্বর প্রশ্নের পাশে দেখো আমরা একটি, আচ্ছা এখানে কি হয়েছে, এই যে অনেকগুলো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো আমি একেবারে বোর্ডে না উঠাইয়া প্রশ্নগুলো ওই যে স্টুডেন্ট আছে না, ওর হাতে দিয়ে দিছি। দিয়ে দিলে এটা কি হবে, ও ওটা ব্যাখ্যা, ও ওখান থেকে প্রশ্ন বলবে, আমরা এখান থেকে সমাধান বের করব, জিনিসটা আমাদের জন্য একটু সহজ হবে, বুঝছো? ঠিক আছে, তোমাকে যদি একটা প্রশ্ন বলা হয় দেখি একটু বলো দেখি। আচ্ছা, তাহলে এইটুকু আমরা একটু কমপ্লিট করি দেখো। তাহলে আমাদের একটা এই যে এটারই 4 নম্বর প্রশ্নের কিছু বাকি ছিল দেখো। 4 নম্বর প্রশ্নটা একটু তাকাও দেখো, 4 নম্বর প্রশ্নের দিকে একটু শুভ দৃষ্টি দাও, তাহলে আমরা জিনিসটা দেখতে পারবো দেখো। তাহলে ওখানে ছিল কি আয়রন ক্লোরাইড, তাই না? FeCl2, 2 ছিল না 3 ছিল? FeCl কত বলো তো? শুরুতে কত পাইছো কি? 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে FeCl2 ব্র্যাকেটের এই পাশে। আচ্ছা, দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্ন? হ্যাঁ, ওটা FeCl3, তারপর প্লাস যদি বলা হয় H2S হাইড্রোজেন সালফাইড। ঠিক আছে, এখান থেকে দেখো আমরা একটু বিক্রিয়া ঘটে। আচ্ছা, এখান থেকে যদি বিক্রিয়া ঘটানো হয় আয়রনের সাথে একবার ক্লোরিন কি হয়ে যাবে জানো? এই বিক্রিয়া তোমাকে FeCl, আচ্ছা FeCl2 হবে, বুঝছো? তাহলে এই বিক্রিয়াটা যদি আমি দেখি তাহলে জিনিসটা হবে কি,
FeCl2 প্লাস হচ্ছে কত, তাহলে এখানে আরেকটা জিনিস হবে, সেটা হচ্ছে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে, তার মানে কি হয়ে যাবে হাইড্রোজেন ক্লোরাইড। তারপর দেখবা সালফারটা আলাদা হয়ে থাকবে। এখন তুমি বলতে পারো এই বিক্রিয়া আমি হুটহাট করে এটা কেমনে করব? তোমাকে প্রশ্ন হচ্ছে তুমি অভিজ্ঞ হয়ে গেলে করতে পারবা। আর আরেকটা বিষয় হচ্ছে উদ্দীপকে তোমার এটা দেওয়া থাকবে, বুঝছো? উদ্দীপকে এই জিনিসটা দিয়ে থাকবে, দিয়ে তোমাকে বলবে এখানে জারণ বিজারণ ব্যাখ্যা করো। এবং এটা জানো, এটা ঘ নাম্বারে আসার মতো প্রশ্ন, বুঝছো? অনেক ইম্পর্টেন্ট না? তাহলে এই যে আমরা এতক্ষণ জারণ বিজারণ শিখলাম না, তুমি তাহলে জারণ বিজারণ ব্যাখ্যা করতে পারবা কিনা? এখন তুমি একটু, তোমাকে যে মুখে মুখে বলতাম, তার মানে কি হয়েছে দেখো তো। এখানে আয়রন আছে না, আয়রনে এখানে যোজনে কত দেখা যাচ্ছে 3, তার মানে নিশ্চয়ই এখানে জারণ মান কত ছিল +3। ক্লোরিন এখানে কত, ক্লোরিনের যোজন এখানে কত দেখা যাচ্ছে 1, তার মানে এখানে জারণ মান কত -1 না? -1 আছে কয়টা, 3টা, মিলিত হয়ে 0 হয়েছে কিনা এতক্ষণ শিখলাম না? ঠিক আছে। হাইড্রোজেনের জারণ মান কত দেখো +1, আর আছে কয়টা 2টা, এই জন্য 2 হয়ে গেছে, তার মানে এর জারণ মান কত হবে -2, তাই হবে না? ঠিক আছে। আয়রন এখানে দেখো যোজনে কত 2, তার মানে এর জারণ মান নিশ্চয়ই +2। ক্লোরিন কত, এখানে যোজনে কত দেখাচ্ছে 1, তার মানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, আছে কয়টা 2টা, ইজ ইকুয়াল 0 হয়েছে না ভাই? ঠিক আছে। এখন হাইড্রোজেন ক্লোরাইড দেখো, এর হচ্ছে +1, এর হচ্ছে -1, এর কত 0। কোনো মৌল যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন কি হয়ে যায় 0। এখন তুমি দেখো তো, এখানে আয়রনের ছিল +3, এখানে হয়েছে কত +2, পরিবর্তন হয়েছে কিনা? জারণ হয়েছে না বিজারণ হয়েছে? কমে গেছে না? প্লাস চার্জ কমে গেছে, সুতরাং এখানে বিজারণ হয়েছে। ক্লোরিন এখানে -1 ছিল, এখানে কত -1, পরিবর্তন হয়েছে, এ জারণ হয় না বিজারণ হয় না। হাইড্রোজেন কত +1, এখানে কত +1, ঠিকঠাক আছে, জারণ বিজারণ কিছু হয় নাই। সালফেটের এখানে দেখো -2 ছিল, এখানে কত হয়েছে, জারণ হয়েছে না বিজারণ হয়েছে? জারণ হয়েছে, কারণ মাইনাস ছিল সেখানে 0 হয়েছে, তার মানে একটু মান বাড়ছে না? ঠিক আছে। তাহলে আমরা যেহেতু জারণ বিজারণ দেখাবো, আমরা পুরা বিক্রিয়া না লিখে যতটুকুতে শুধু জারণ বিজারণ দেখাইছে না অতটুকু লিখবো। তার মানে এই দুইটা জিনিসগুলো লিখি যদি আমরা, মানে পুরা বিক্রিয়া আমরা তুলবো কিন্তু লিখবো ওই দুইটা অংশে, ঠিক আছে? যেগুলো জারণ বিজারণ হয় না ওগুলো তো লেখার দরকার নেই। তাহলে আমি যদি লিখতাম দেখো FeCl3 প্লাস হচ্ছে H2S, সেখান থেকে কী হয়েছিল ভাইয়া, FeCl2 প্লাস হচ্ছে HCl প্লাস হচ্ছে সালফার। এই যে অংশটুকু পেলাম, তাহলে কোথায় জারণ হয়েছিল, এখান থেকে এখানে, তাই না? তাহলে তুমি কি করবে, এরকম তীর চিহ্ন দিবা, বিক্রিয়া নিচে লিখতে পারো না, এরকম তীর চিহ্ন দিয়ে এখানে দিবা, দিয়ে এখানে তুমি বলবে এখানে কি হয়েছে, এখানে ছিল হচ্ছে এইভাবে উপর লিখবা, এটা হচ্ছে +3, এটা হয়ে গেছে কত +2, তার মানে এটা কি হয়েছে, এটা হচ্ছে বিজারণ বা বিজারিত, ঠিক আছে? এটা কি হয়েছে, বিজারিত হয়েছে। এভাবে লিখতে পারো না ভাইয়া? ঠিক আছে। তারপর ক্লোরিন একটা তো সেম ছিল, এখানে পরিবর্তন কাটা হয়েছে শুধু সালফারে, সালফার এখানে হচ্ছে -2, এখানে কত 0। তাহলে এটা কি হয়েছে দেখো, বিক্রিয়ার এই পাশে দেখো কোন পাশে জায়গা আছে, উপরের পাশে জায়গা আছে, এই পাশে এখান তীর চিহ্ন দিয়ে লিখতে পারবে না, এখানে কি হয়েছে বৃদ্ধি পাইছে না? তাহলে তুমি এখানে লিখবে এটা হয়েছে জারিত, জারিত, বুঝতে পারছি? ওকে, এই জিনিসটা লিখতে পারবা না? এই জিনিসটা লিখবা, সুন্দর করে ব্যাখ্যা দিবা যে এর জারণ মান এত, এখানে বৃদ্ধি পাইছে, এখানে কমে গেছে। এটা যদি তুমি প্রপারলি লিখতে পারো, তুমি সুন্দর করে ঘ নাম্বারে 4 মার্ক বা গ নাম্বারে 3 মার্ক পেয়ে যাও। সুন্দর না বিষয়টা? ঠিক আছে। তাহলে রিডক্স যদি তুমি বুঝে থাকো, তুমি বোর্ডে, এসএসসি বোর্ডে আসার মতো গ ঘ তুমি অ্যান্সার করার কোয়ালিটি অর্জন করছো ইনশাআল্লাহ, ঠিক আছে? তো অনেক সময় নিয়ে ফেলছি, পরের আরও অনেকগুলো অংশ আছে, পরের পার্টে দেওয়া হবে, ঠিক আছে? ততক্ষণ তোমরা পরের পার্ট দেখার জন্য প্রিপারেশন, ঠিক আছে? আসসালামু আলাইকুম।